নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সকালবেলায় উঠেই আগে উত্তমের মুখ দেখিয়ে ব্লগটা শুরু হলো, কারণ সবজি নিতে হবে প্রচুর পরিমাণে, এবং সবজি নিয়ে নিলাম। এখন তো আমার ওই ওয়েট লস জার্নি চলছে, যেহেতু সবজিটা আমার একটু লাগে বেশি। তো যাই হোক, তারপর মামনিকে নিয়ে এই জায়গাটা ক্লিন করতে আসলাম। ভদ্রলোকের সাথে কথা হলো, যিনি মিস্ত্রি পাঠিয়ে দেবেন বলেছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, মিস্ত্রি চলে আসবে। কিন্তু তারপর দেখি সমস্ত সরিয়ে নেওয়ার পর তারপর সে আর এলো না। গোটা সকাল জুড়ে এটা করলাম, কিন্তু কাজগুলো ঠিক হয়েও হলো না। খুব মন খারাপ হয়ে গেল। মোটামুটি সব গুটিয়ে নামিয়ে টামিয়ে ফিরলাম। তারপরে আমি ভদ্রলোকে আগেই ফোন করেছিলাম, বলেছিলেন যে আমি আপনাকে ফোন করে দেবো। উনি সেদিনকেই মনে হচ্ছিল একটু কনফিউজড যে আজকে ওর মিস্ত্রি আসবে কি না। তা যাই হোক, তবে বললো যদি আসে তাহলে আমি আপনাকে 1 ঘন্টা আগে ফোন করে দেবো। 1 ঘন্টার মধ্যে আসলে ওখানে অনেকগুলো বই আসলে আমাদের তো আমি রাখবো না, সেরকম একটা প্ল্যান। তো মানে যে বইগুলো হয়তো আর পড়া হবে না, বা সেগুলো এখন তো বইয়ে তো পিডিএফ প্রচুর চলে এসেছে, তো সেরকমই আর কি। তা এখন সেটা তো একটু সময় সাপেক্ষ না, মানে আমি জাস্ট নামিয়ে দিলাম, এক জায়গায় রেখে দিলাম, ব্যাপারটা সেটা নয়। সেই কাজটা করতে তো খানিকটা সময় লাগবেই। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে ভদ্রলোক যদি বলেন যে হ্যাঁ আসছে, তাহলে আমি বলবো ঠিক আছে আসুক। মামনি আসার পরে মামনিকে নিয়ে কাজগুলো করে নিলাম। তারপরে আর ভদ্রলোক এলেন না। তা বলছেন, যাই হোক, যেটা বলছেন সেটা বলছেন, আপাতত না চালে বিশ্বাস নেই। আসুন তো, কাজটা আগে করুন তো। তারপর মানে মনটা একটু খুব খারাপই হয়ে গেল আমার। একটা কাজ করবো ভেবেছিলাম, সেটা আর হলো না। তো যাই হোক, আজকে মাথায় গামছা পেঁচিয়ে কিন্তু আমি পুজো টুজো সব করে নিয়েছি। যেখানে এখন মোমবাতি সরি কী বলে, ধূপকাঠি সমস্ত জানানো টানানো রয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আজকে মোটামুটি আমার দুপুরবেলা থেকে ব্লগ শুরু হলো। সকালবেলাগুলো এগুলোই করেছিলাম, আর এগুলো আর খুব একটা ব্লগে দেখাতে ইচ্ছে করেনি, কারণ বই বাতিল করার না মনের উপর চাপ পড়ে। তা সেটা আর কি। যাই হোক, তো চলুন আপাতত ব্লগটা আজকেই শেষ করবো। মানে অনেকটা বেলায় যেতে শুরু করলাম, নাকি কাল অবধি টানবো জানি না, তবে দেখা যাক। যেদিকেই গতিক যাক, আপনাদের সাথে নিয়েই যাবে। প্রায় বিকেল হয়ে এসেছে, এখন দিন অনেক বড় হয়ে গেছে, ঠান্ডা কমে গেছে। এখন প্রায় বিকেল, একটু সোয়েটার না পরলেও চলছে। দিব্য আকাশটাকে, বাবা সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে। এই যে কি সুন্দর লাগছে, একেবারে থালার মতো একখানা জিনিস। আজকে আমি তো সবজি কিনেছি, কিন্তু লাল আর হলুদ ক্যাপসিকামটা পাওয়া যায়নি। এখানে ওরা আনে না, বিক্রি হয় না, একজন দুজনের জন্য এনে পোষায় না। তা আমি যাব ওটা কিনতে, আজকে বেরোবো। আজকে আর কোনো রকম অজুহাত নয়, কিচ্ছু না। তো আজকে কালকের অবস্থা দেখে আমার ডায়েটিশিয়ান আমাকে আজকে 3 চামচ ভাত দিয়েছে, টেবিল স্পুন। তাতেই ঠিক আছে, মানে ওটুকুকে কিছুই না, মানসিক একটা শান্তি। আরও একটা ব্যাপার হয়েছে জানেন তো, আজকে আমার মনটা খুব খারাপ। সকালবেলাতে আমার এক আত্মীয়র সঙ্গে, আমার থেকে তিনি সিনিয়র, তিনি, তার সাথে আমার যথেষ্ট মতান্তর হয়ে গেছে আর কি। কে গো? তো যথেষ্ট মতান্তর হয়ে গেছে। মতান্তর কথাটা এই জন্য যে মত তিনি দিয়েছেন, পরিপ্রেক্ষিতে আমিও খানিকটা মত দিয়েছি। তিনি যদি মত ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যেতেন, তাহলে হয়তো বা মতান্তর কথাটা হতো না। আসলে বিষয়টা কি জানেন বন্ধু, যেমন মা, তিনি আমাকে বকতে পারেন, সব কিছু করতে পারেন, বা আমার সাথে সম্পর্ক যেটা ছোট, আত্মীয় বা অনাত্মীয় নির্বিশেষে যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, তার সাথে আমি জানি যে সে আমার ভালোই চাইছে, বা সেগুলো কিছু হয়তো আমি এক্ষেত্রেও জানি তিনি ভালোই চাইছেন। কিন্তু একটা ধারাবাহিকতা থাকে না। হঠাৎ করে কেউ একটা অনেক দিন পর 6 মাসে একবার ফোন করে হঠাৎ ধমকে কথা বলা শুরু করলে, এতদিন এগুলো হয়ে এসেছে, কিন্তু এবার থেকে আর সেটা হবে না। কারণ আমি বুঝতে পারছি যে এবার কিছু জিনিস নিতে আমি পারবো না, আর সেটা নেওয়া উচিতও নয়। আমি এতদিন পর অনেক কিছু বুঝতে পারছি আস্তে আস্তে, যে সেটা নেওয়ার কোনো দরকার নেই, আর নেওয়াটা উচিতও নয়, সত্যি কথা। সেই জন্যই মতান্তর হয়ে গেছে আমার। শুধু হচ্ছে এই বিহেভিয়ারের ধারাবাহিকতা কিন্তু দরকার। তুমি হঠাৎ করে আমাকে ফোন করে এতদিন পর ধমকাচ্ছ, কারণটা আমি বুঝতে পারছি না, বা বুঝতে পারলেও মানে কারণটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা হতে পারে না। তুমি আগে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখো, তোমার ভালো মন্দ, তোমার মত, সেগুলোকে আমি জানি। ওর বক্তব্য, তোর ব্লগ আমি রোজ দেখি, আমি তোর সাথে তো সম্পৃক্ত আছি, কিন্তু সেটা উভয়পক্ষী হওয়া উচিত না, সেটাই আর কি কারণ। আর ভদ্রলোকের ব্যাপারে কথা বলছিলেন আগে, আমার হাজব্যান্ডের ব্যাপারে। প্রথম কথা হচ্ছে, সেটা সম্পূর্ণ আলাদা একজন মানুষ, তার সবটুকু আমি তো কন্ট্রোল করতে পারবো না, প্রথমত। আর 2 নম্বর কথা হচ্ছে, অত্যন্ত ভদ্রলোক আমার হাজব্যান্ড। হ্যাঁ হ্যাঁ, তিনি ভগবান নন, তার কিছু অবশ্যই ব্যাপার আছে, কিন্তু মানে
এখন তিনি আর যাই হোক, আমি তো তার প্রভু নই যে তিনি আমার কথা উঠবেন বসবেন, তিনি তার যা মনে হবে সেটা। তার যদি তাকে নিয়ে কোনো অভিযোগ যদি থাকে তাহলে তার সাথে কথা বলাই ভালো, কিন্তু প্রথম কথা যে সেটা সাহস নেই, বোধিসত্ত্ববাবুকে বলবার সাহস নেই। আর 2 নম্বর কথা, আমাকে একটু নরম মাটি পেয়ে আঁচড়াবে। তা আজকে আঁচড় দিতে গেছেন, আমিও বুঝিয়ে দিয়েছি যে আমি আর অতটা নরম মাটি আগের মতো নেই। এবার আমাকে আঁচড়াতে গেলে হয়তো নোকটা উল্টে যেতে পারে, কী দরকার। বোধিসত্ত্ববাবুর ব্যাপারটা হচ্ছে যে তিনি অত্যন্ত ব্যস্ত, কিছু কিছু সময় কিছু ভারসাম্য রাখতে পারেন না, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তার একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু সেটা হয়ে যায় বা গ্যাপটা তৈরি হয়, সেজন্য তো আমি আমার শ্বশুরমশাই সর্বতভাবে চেষ্টা করছি তার সেই ভরাট ইয়েটা পূরণ করতে। এখন এইরকম একটা মানুষ, তাকে যদি আমি প্রত্যেকদিন বাজারের ব্যাগ ধরিয়ে বলি তুমি বাজার করতে যাও, তাহলে লোকটার ক্ষতি করা। তাকে যদি প্রত্যেকদিন খুঁচাই মনে করাই তুমি আজকে এই কাজটা করো ওই কাজটা করো, তাকে তার কাজটা করতে দেওয়াটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আমি জানি তার প্রত্যেকদিন আত্মীয় স্বজনদের ফোন করা বা মাঝে মাঝে ফোন করা এই ব্যাপারে তার একটুখানি হয়ে যায়, কিন্তু তিনি সব খবর রাখেন, কারণ আমি আমার শ্বশুরমশাই দুজনেই যোগাযোগ রাখি। তো এখন তার কাছ থেকেই যোগাযোগ রাখতে হবে, তিনি কোন দিন ফোন করেছিল, ফোন ধরেননি, তারপর রিং ব্যাক করেনি, অসংখ্য ফোনের মাঝখানে চাপা পড়ে গেছে, ইচ্ছা করে করেননি। তো এই সমস্ত কথাবার্তা আমাকে না বলে সরাসরি তার সাথে বললেই তো হয়। দেখো, কথা বলতে বলতে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি জানেন, যেদিকে যার চোখ যায় আর কি, এই জায়গাটাতে দেখছি একটা উঁচু গাছের চূড়ো, তাতে কি দুর্দান্ত অরেঞ্জ ট্রাম্পেট ভাইন হয়ে রয়েছে, যেটা হচ্ছে ট্রাম্পেট ভাইন। আমার বাড়িতে তো আমি বাঁচাতেই পারলাম না, এইটার মাথাতেও চড়ে গেছে মনে হচ্ছে। এই যে কি ভালো লাগছে। আসলে অকস্মাৎ কেউ তো আমার মায়ের জায়গা নিতে পারে না, মা ধমকাবে জন্য তিনিও ধমকাবেন, এটা তো হতে পারে না। অকস্মাৎ কেউ আমার দিদির জায়গা, আমার মায়ের জায়গা, আমার ননদের জায়গা নিতে পারে না, সেটা সম্ভব না তাকে দেওয়া। ও বাবা, মুখার্জিদাদের বাড়িতেও কি সুন্দর বেল গাছ হয়েছে, কি ভালো বেল হয়েছে, কি ভালো লাগছে দেখতে। বাবা, বাস্তুতে একটা বেল গাছ খুব ভালো, খুব ভালো। তা আমাদের বাড়ির দিকে এত ইলেকট্রিসিটির তারের উপদ্রব কী করে আর হবে, এই বড় গাছ। আমি আর বেরোইনি, এই যে তিনি নিয়ে এসেছেন বোধিসত্ত্ববাবু। আজকাল যেহেতু এখন কার্ব ফ্রি ডায়েট, তো মাথাটা মাঝে মাঝে ঘুরে যাচ্ছে। এটা কিন্তু কিচ্ছু না, নেশামুক্তি থেকে জন্যই এই জিনিসগুলো হচ্ছে, পুরোপুরি নেশামুক্ত নয়। আজকে একটু হলেও খেয়েছি, কিন্তু তবুও ওই আর কি। তা সন্ধ্যে থেকে কথা বলবো কি, শুনতে পাচ্ছেন তো? আজকে আসলে ফোনে আসছে একটার পর, কালকে প্রচুর বিয়ে ছিল, তা আজকে সব ফোনে আসছে, সেই জন্য এইসবগুলো হচ্ছে। তো যাই হোক, এখন আমি একটুখানি আমার খাবারের বন্দোবস্তটা করিনি, আমার খাবারটা না আমাকেই রান্না করতে হবে, সেটাই উচিত, নাহলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, চলুন আপাতত কালকের প্রস্তুতিটা করে নিই। এখানে আলপনা দিয়ে নিচের থেকে 1 লিটারের একটা ইয়ে দিয়ে গেছে আমাকে, প্রেশার কুকার। এটাতে আমি একটু ওই ঘুগনিটার জন্য মটরটা সেদ্ধ করবো। কয়েকদিন আগে দেখিয়েছিলাম না, এটা কড়াই এবং প্রেশারে একসাথে, ওই দুটো মিলিয়ে বাসন করে করছিলাম, তো মনে হলো যে এটা একসাথেই করা যাবে, সেরকমই একসাথেই করছি। তবে এটা তো আর টুকুর খাবে না, কেবলমাত্র আমি খাবো। তবে এটাও কিন্তু কার্বোহাইড্রেট, তবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো এখন বিভিন্ন জিনিসপত্র কুচিয়ে নিচ্ছি, যেটা আপনারা হয়তোবা দেখেছেন এর আগে। তফাৎটা এটাই যে কড়াইয়ে আর প্রেশারে এইটুকুই পার্থক্য। তো যতটুকু ঘি দিলাম ততটুকুই, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরে, ঘিটা নিতান্তই কম, যতটুকু ওই সবজিতে গায়ে লাগিয়ে নেওয়ার জন্য লাগবে ততটুকুই। কিছুদিনের মধ্যে আমার কিন্তু 0 অয়েল কুকিং সেটা স্টার্ট হবে, সেটা হয়তো বা 3 দিনের একটা ব্যাপার চলবে। তবে এগুলো কোনোটাই সাস্টেনেবল নয়, যার ফলেতে আমার এখন কি হয়েছে জানেন তো, ওজনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেক দিন থেকে, সেই জায়গা থেকে একটু নাড়াচাড়া করানোর জন্যই এই জিনিসপত্রগুলো। এগুলো আমার ডায়েটিশিয়ানের বক্তব্য অনুযায়ী, যে দিদি তোমার প্রথমে মনে হচ্ছে এগুলো সাস্টেনেবল নয়, কিন্তু তুমি এই রাস্তায় হাঁটতে হাঁটতে তখন তোমার অভ্যেস এমন তৈরি হয়ে যাবে, তোমার স্বাদগ্রন্থি এমনভাবে তৈরি হয়ে যাবে যে তখন তোমার এটাকেই স্বাভাবিক মনে হবে, এবং এইটাকেই তুমি তখন কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবে। শুরুর দিকে নাকি এরকম প্রত্যেকেরই মনে হয় যে এটা সাস্টেনেবল নয়, কিন্তু আসলে ওয়েট লস জার্নিতে যারা একবার সাকসেসফুল হয়ে গেছে, তারা নাকি ব্যাপারটাকে চাইলে, নিজের ইচ্ছা থাকলে জিনিসটাকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন। এটা নাকি এমন কিছু ব্যাপার নয়, আসলে আমাদের চিন্তাভাবনার কিছু প্যাটার্নকে বদলানো, এইটাই হচ্ছে কথা। সম্প্রতি একটা ঘটনা শুনুন, আমার এক সাবস্ক্রাইবার বোন, তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে তার হাজব্যান্ডের দোকান আছে একটা বাজারেতে, এবং সেখান থেকে দোকান থেকে তিনি ফেরেনি, সমস্ত কিছু কর্মচারী বিদায় করে প্রায় 12টা সাড়ে 12টার পর ক্যাশ ট্যাশ মিলিয়ে। তারপর ওনার হাজব্যান্ড এমনি খুব ভালো মানুষ, একটু বেলার দিকে দোকানে যান, কিন্তু উনি একটাই প্রত্যাশা, ওনার স্ত্রী আর উনি একসাথে বসে ডিনার করবেন। কোনো দিন ওদের নাকি ডিনার 12:30 1টার আগে হয় না। আমি বললাম এটা তো সাংঘাতিক ব্যাপার, যে এরকম করলে হবে, মুশকিল হয়ে যাবে তো। এদিকে ওরা দুজনেই কিন্তু অসুস্থ, বাচ্চাগুলো ছোট, অনেক লেট ম্যারেজ হয়েছে, লেট বাচ্চা হয়েছে।
তখন তারপরে আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, সন্ধ্যের দিকে একটুখানি কিছু খেয়ে নিও, হাজব্যান্ডের সাথে একটু বসে তারপর নয় করবে, তার একটু অভিমান হয়। তারপর যাই হোক, সেই ভদ্রলোক, ওই দিদিটি আমাকে বলছিলেন যে তাহলে তুমি একটু আমার হাজব্যান্ডের সাথে কথা বলবে। আমি বললে না, সে খুব মানে দুঃখ পায় বা সেরকম কিছু একটা। তো আমি একটু ইতস্তত করছিলাম, তারপরে তিনি ফোন করেছিলেন একদিন আমাকে, তো আমি কথা বললাম। ভদ্রলোক খুবই ভালো, হ্যাঁ তিনি বুঝলেন, ওটাও ঠিক। তুখোর সেন্স অফ হিউমার, অত্যন্ত শিক্ষিত মানুষ, বোঝা গেল আর কি। তারপর এখন তিনি যেটা করছেন, কর্মচারীকে দিয়ে তিনি তার ডিনারটা আনিয়ে নিচ্ছেন 8:30টার মধ্যে, এবং তিনি দোকানেতেই খাচ্ছেন। তারপর বাড়িতে আসার পর ওরা দুজন একসঙ্গে বসে খানিকক্ষণ সময় কাটাচ্ছেন, এইটুকুই আর কি। বাচ্চারা কিন্তু অত রাতে খায় না, তিনি নিজেও জানেন যে এটা অত্যন্ত আনহেলদি। তো আসলে ওই বাচ্চাদের জীবনটা নিয়ে যেই মাত্র কথাবার্তা হয়, এতদিন পর বিয়ে হয়েছে, এত কষ্টের সন্তান তারপরে হয়েছে, সুতরাং ওই জায়গায় বাবা মা দুর্বল হয়ে যায় না। সেন্স অফ হিউমারটা কেন বললাম তুখোর বলুন তো? তিনি বললেন যে আপনার কথাগুলো যদি আমার হুবহু আমার বউ বলছিল, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু অতটা গুরুত্ব দিচ্ছিলাম না। মানুষ কিন্তু নিজের বউয়ের থেকে অন্যের বউর কথা বেশি শোনে। আমি খুব মজা পেয়েছিলাম কথাটা শুনে। তো যা হোক, শুনেছেন তো আমার কথা। এখন বেশ কর্তাগিন্নি মিলিয়ে দিব্য তারা 8:30টার মধ্যে ডিনার টিনার করে নিচ্ছে, আর লাঞ্চটা একসাথে করছে, সেটা শুনলাম। মানে আসলে এটা আমাদের না প্যাটার্ন, মানে আমরা এরকমভাবে ভাবতে অভ্যস্ত, বা আমার মনে হয় যে এটার থেকে আমরা বেরোতে পারবো না, কিন্তু আসলে চেষ্টা করলেই বেরোনো যায়। এবং প্যাটার্নটা ব্রেক করতে গেলে, প্যাটার্ন যে ব্রেক করতে পারে তার সাথে কথা বলতে হবে আর কি। মানে আপনার গতানুগতিক ধারায় যারা আপনার সাথে সম্পৃক্ত, তাদের বাইরে গিয়ে একটুখানি লোকজনের সাহায্য নিতে হবে। তো যাই হোক, এখন অনেকগুলো হয়ে গেল কাজকর্ম। আমি ঘুগনিটা যেমন হয়ে গেল, তারপর শেষে একটুখানি ধনেপাতা মিশিয়ে দিলাম। তারপর ওটা স্টিমে দেওয়ার দরকার নেই, ওটা এমনি গরমই আছে একেবারে, আবার লাগিয়ে দিলাম। তো এখন একটু বাঁধাকপি কেটে নিচ্ছি, সেটাকেও সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপি সেদ্ধ তো আমার লাগে, একটু নুন দিয়ে এটা সেদ্ধ করব। আর ওদিকটায় আমি ওই ভেজিসগুলোকে কেটে নিয়ে তারপরে ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু এটা হয়নি, এটা সারফেসটা অনেক বড় হয়ে গেছে, মানে যে কড়াইটা দেখছেন তাতে কি হচ্ছে, ওই পেপারটা বেরিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে, এবং হচ্ছে না ঠিকঠাক। পরে আবার জলটা কমে যাওয়ার পরে ওর মধ্যেই ভেজিসগুলো দিয়ে দিয়ে আবার আমি একটু নুন দিয়ে ওটাতেই সেদ্ধ করে নেবো, তবে জলটা আর বাইরে করাতে ফেলবো না। আর মনে হচ্ছিলো যে শুধু ক্যাপসিকামই দিচ্ছি কেন, আরও তো অনেক রকমের, যেমন ফুলকপি, ব্রকলি, তারপর শিম, এগুলোও তো কেনা হয়েছে, তো ওগুলোও দিয়ে দিলে হতো। তো ঠিক আছে, ওই ভেজিস যেগুলো মানে ভাপে দিয়েছি যেটা, সেটার কথা বলছি। তো কালকে যখন ওটা দিয়ে রান্নাবান্না হবে, তখন ওর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দেবো। এখন শীতে কত রকমের সবজি পাওয়া যায়। আর আপনাদের কারকে মানে মাঝখানে দিন বলেছিলেন দিদি তুমি মাশরুম অ্যাড করো না কেন? বন্ধু, আমি মাশরুম করে খেতে পারি না, মানে কষ্ট হয় বড্ড, সেই জন্যই। না হলে মাশরুম দিলে কিন্তু ভালোই হতো। তো এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বিভিন্ন রকমের ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ টেয়াজ দিনই, ওটা কালকে দেবো। আর এখানে সেদ্ধ হচ্ছে নুন দেওয়া বাঁধাকপি। স্টিম করা যাচ্ছিল না, কারণ সারফেসটা অনেক বড়, ঢাকনাটা ছোট, যার ফলে বেরিয়ে যাচ্ছিলো, যার ফলে ঠিকঠাক হচ্ছিল না। তাই এটাতেই দিয়ে দিয়েছি জলে, একটু নুন দিয়ে দিয়েছি। এটা এই জলটা ফেলবো না, একটু বেশি করে ফুটিয়ে নিয়ে এবার জল সমেত যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে দেবো। মানে এখানে আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু ভাবছি যে এইগুলো একটু ক্লিন করে ফেলি। ওটা হয়ে এসছে, এটা বন্ধ করে দিতে পারি আর কি। এই যে এটা হয়ে গেছে, এখন চাপা দিয়ে রাখলেই হয়। এটাকে জলটা শুকোতে হবে, কারণ এখন যদি জলটা ফেলে দিই জলের মধ্যেই সব চলে যাবে আর কি। এখন আমি বেশ একটা মজা পেয়ে গেছি জানেন তো, এই রাত্রেবেলায় গাছে জল দেওয়ার সুবিধে হয়, তাতে আমার ধুয়ে দিতেও যেমন সুবিধা হয়। তবে এই যে খোঁড়াখুড়ির কাজ চলছে না ইলেকট্রিসিটির জন্য, তাতে মানে আগে যেটা হতো যে আজকে গ্রিল ফিল সমস্ত ভালো করে ধুয়ে দিলাম, কালকে আবার ধুলো পড়ে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে, মামুনি ধুয়ে দিয়ে যাচ্ছে, তারপর এই বেলা ও বেলা ধুলোর পলেস্তারা এমন পড়ে থাকছে, মনে হচ্ছে না যে জিনিসগুলোকে একটু আগে পর্যন্ত ধোয়া হয়েছে। তো সেই জন্য এখন কি হয়, সকালবেলায় উঠে না এটা করাটা একটু মুশকিল হয়ে যায়। আমি এখানটাতে একটু চা খেতে আসি বা সেগুলো কিছু, তখন খুব সমস্যা হয়ে যায়। এর মধ্যে ধুলোর মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না, আর ওগুলো ড্রেন খোঁড়া মাটি না, ওই ধুলোগুলো আমার মনে হয় ড্রেনের মাটি। ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সরিয়ে নিতে হলো, কারণ জল ভাবছিলাম পড়েনি, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি যে না, জল পড়ে গেছে। রাত্রিবেলাগুলো দেওয়ার সুবিধা হচ্ছে এই যে এটাকে যে টেনে দেওয়া, সেটা আর দরকার হয় না, কারণ বারান্দাতে একটু ঢাল তো, ওদিক দিয়ে আপনি আপ চলে যায়। দিনের বেলা হলে যখন তখন যে কেউ চলে আসতে পারে, পা স্লিপ করতে পারে, সেই জন্য এই কাজটা করতে হয়। রাত্রেবেলায় করলে এই জায়গাগুলো ধোয়াও যায় খুব সুন্দরভাবে, রাস্তায় লোক গেলে একটু তো রাস্তায় ছিটে পড়ে, সেটা আর হয় না। মানে এখন পুরোপুরি রাস্তাঘাট মোটামুটি মোটের উপর খালি হয়ে গেছে আর কি। তা কাজেই কারো গায়ে জল পড়ার সম্ভাবনা নেই। এমনিতে দিনের বেলায় যখন করি, প্রায় দিন কেউ না কেউ বলে এই করে, মানে গায়ে জল পড়ে। তা এখন আর কেউ নেই, ভালো করে ধুয়ে দেওয়া হয়ে গেল, গাছগুলো হয়ে গেল, কাজও কম হলো অনেক। এটা টানতে হবে না সকালবেলায় উঠে, আর যেহেতু কেউ বাইরে আসবে না, সকালবেলা উঠে দেখবো শুকিয়ে গেছে। এই ঘরটাতে এই অবিন্যস্ত সমস্ত কিছু দেখে না
মন টন খুব খারাপ হয়ে যাচ্ছে। এই ঘরটার বাইরে যতক্ষণ আছি ততক্ষণ ভালো আছি, এই ঘরে ঢুকেই কেমন যেন কেমন একটা লাগছে। তবে এটাও ঠিক যে কোনো একটা বাড়ি যখন নতুন করে ভাঙতে, একটা আধ ভাঙা দেয়াল, খারাপ দেখতে দেয়াল, সেটা সম্পূর্ণভাবে যতক্ষণ না পর্যন্ত ভাঙা হচ্ছে, আরও বেশি মেস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুন্দর একটা দেয়াল উঠবে কেমন করে। তাই জন্য একটু ভালো কিছুর জন্য একটুখানি এটা সহ্য করতেই হবে আমার মনে হয়। দেখি কালকের দিনটা আশা করছি ভালো হবে। দেখি আজকে সকালটা যেরকম গেল সেটা আশা করছি কালকের দিনটা হবে না। কাজকর্ম গুটিয়ে এলাম, কতক্ষণ ব্লগ হলো আমি সত্যি আজকে কিচ্ছু জানি না। কালকে এডিট করবো, আজকে আর এডিট করা সম্ভব হবে না মনে হচ্ছে। সাথে সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় লাস্টে কথা হলো একটু আগে। তা মা বললেন কালকে বিয়েবাড়ির গল্প, সকালবেলাতে একবার ফোন করেছিলেন, তখন কালকে তো ওই কার্ব ফ্রি ডায়েট শুনে একটু আটকে উঠেছিলেন, তারপর বললেন যে হ্যাঁ ঠিক আছে, কার্বোহাইড্রেট তো নেশা, কার্বোহাইড্রেট তো নেশা, ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, এরকম বারবার বলছিলেন। আজকে ওর মা ঠিক আছিস তো, উল্টে টুল্টে পড়ে যাসনি তো? না, তারপর বলে বথুয়া শাক একটু আলপনাকে লাগিয়ে দিতে বল, বথুয়া শাক খুব ভালো ওয়েট লস করে। তারপর মানে সেদ্ধ শাক, পালং শাক তো আছে, এইসবগুলো কথাবার্তা হলো। তো তখন আর অত কথা হয়নি, রাত্রেবেলা তো অনেকক্ষণ কথা হলো, রান্নাঘরে কাজ করছিলাম তখন। তখন মা আজকে আমার মাথায় ঢোকালো একটা কথা, এর আগে এরকম কথা আগে বলেছে কিন্তু হঠাৎ কেন জানি না এরকম আমার মাথায় ঢুকে যায়নি। বলছে যে কালকে বিয়েবাড়িতে গিয়ে নাকি হালকা ল্যাভেন্ডার কালারের একটা বেনারসি শাড়ি পরে একজনকে দেখেছেন, পাড়টা নাকি বেনারসি লাল, মানে ল্যাভেন্ডার আর লালের কম্বিনেশন। বলে মা শাড়িটা কি সুন্দর, তুই না ওরকম একটা শাড়ি কিনিস। তা আমার মনটা না, তারপর মনে হলো কি, মনে হলো একটু দেখি তো কেমন। মা গো, কম্বিনেশনটা কি সুন্দর। তা মাকে থ্যাঙ্কস, হালকা মানে হালকা পেঁয়াজি রং যেটাকে বলে আর কি। তার ওরকম একটা শাড়ি কিনবো, হ্যাঁ এবছর হোক বা পরের বছর নতুন সাইজে পৌঁছানোর পর ওরকম একটা শাড়ি কিনবো। মা যখন বললেন, কথাটা যখন মাথায় ঢোকালেন আর দেখলাম, এবং দেখে আমার খুব ভালো লাগলো। দেখি, যাই হোক বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন। জানি না ভয়েস ওভারে কি বলবো, এখনও তো বলিনি। তো ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। আজকের দিনের জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।